প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের যে প্রান্তে যেখানে বসে সপ্তম শ্রেণীর এই পাঠটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আজকে আমরা বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব সম্পর্কিত যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই বলে নিচ্ছি যে এই আলোচনাটিতে আমরা মূলত মূল যে বইটি রয়েছে সেই মূল বইকে প্রাধান্য দিয়ে আমাদের এই আলোচনাটি সাজিয়েছি। কাজে আমরা মেন বই থেকে রিডিং পড়ব এবং সেই অংশ থেকে যতটুকু সম্ভব আমরা বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আমাদের আলোচনা। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। তো তোমরা ছোট ক্লাস থেকে বিভিন্ন সময় পড়ে এসেছো, বিভিন্ন নামগুলো শুনেছো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদি। তো এগুলোকে কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা জীব, উদ্ভিদ না আসলে জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। মানে এরা এতই ছোট যে এদেরকে একদম অণুবীক্ষণ যন্ত্র ছাড়াও এটাকে দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। অণুজীব হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে জীব তাদের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগের সৃষ্টি করে। তো এবার আসো, পরিবেশে এদের অনেক উপকারিতাও রয়েছে আবার অপকারিতাও রয়েছে, আমরা সেই সম্পর্কে এই অধ্যায়টি জানব। আমরা যদি একটু লক্ষ্য করি, পাঠ 1 যেখানে রয়েছে 1 এবং 2 সেখানে অণুজীব জগতের একটি পরিচয় এখানে দেওয়া আছে। তো আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই। আমরা জানি যে একটা উদ্ভিদ বা প্রাণীর দেহে কোষ থাকে সুগঠিত, তো এদের সুগঠিত কোষ সেটাও নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবের সূত্রপাত ঘটেছে, তাই অণুজীবদেরকে আদি জীবও বলা হয়। তো যদি আমরা একটু কল্পনা করি বা বিজ্ঞানকে একটু ঘাটাঘাটি করি তাহলে দেখতে পাবো যে এই যে পৃথিবীতে এখন যত জীবের সৃষ্টি হয়েছে সেগুলো কিন্তু এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব থেকেই সৃষ্টি হয়েছে। তো ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীব সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্যে ভাগ করা হয়েছিল। আবার অণুজীব সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এ জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছে। আমরা যদি সেই জগৎগুলোর কথা একটু আলোচনা করি তাহলে অণুজীব জগৎকে রাজ্য 1-এ হচ্ছে অ্যাক্যারিওটা, 2-এ হচ্ছে প্রোক্যারিওটা এবং রাজ্য 3-এ হচ্ছে ইউক্যারিওটা। এই 3টা রাজ্যে জীবজগৎকে, অণুজীব জগৎকে ভাগ করা হয়েছে। তো রাজ্য 1-এ যে সকল অণুজীব রয়েছে তার মধ্যে অ্যাক্যারিওটা বা অকোষীয়। অকোষীয় বলতে বোঝাচ্ছে এদের শরীরে কোনো কোষ নেই। আমরা নাম থেকে কিন্তু এর একটা বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি। এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। অর্থাৎ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে অতি ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর যে জিনিস আমরা সেগুলো দেখতে পাই। তো এখানে কিন্তু ইলেকট্রন অণুবীক্ষণের প্রয়োজন পড়ছে। যেমন ভাইরাস, রাজ্য 2-এ রয়েছে প্রোক্যারিওটা বা আদি কোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। মানে এদের কোষ যে রয়েছে তার কেন্দ্রিকাগুলো সুগঠিত নয়, সুস্পষ্টভাবে বিন্যস্ত নয়। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। যেমন ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়ার নাম শুনেছি, এটা কিন্তু রাজ্য 2 অর্থাৎ প্রোক্যারিওটা বা আদিকোষী একটি অণুজীব। আবার যদি আমরা রাজ্য 3-এর দিকে তাকাই তাহলে ইউক্যারিওটা বা প্রকৃত জীবী। তো ধাপে ধাপে কিন্তু একটু উন্নত হচ্ছে। অ্যাক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা যে ধাপটা আছে প্রোক্যারিওটার চেয়ে কিন্তু ইউক্যারিওটা আবার একটু উন্নত একটা ধাপ। তো যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে। যেমন শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস স্পষ্টতই বুঝতে পারছি যে রাজ্য 1-এ রয়েছে হচ্ছে ভাইরাস, 2-এ রয়েছে হচ্ছে ব্যাকটেরিয়া এবং রাজ্য 3-এ রয়েছে শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া। এবার আসো আমরা পাঠ
3 এবং 4-এ ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা জানি। তো আমাদের কিন্তু ডান পাশে একটি চিত্র রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা, অর্থাৎ একটা ভাইরাসের এখানে একটি চিত্র দেওয়া আছে। আমরা যদি একটি চিত্রের দিকে তাকাই তাহলে কিন্তু একটা ষড়ভুজের মতো দেওয়া আছে শুরুর দিকে, এবং এর এর নাম দেওয়া হয়েছে মাথা ব্র্যাকেটে, যেটাকে বলা হচ্ছে প্রোটিন। আবার ডিএনএ এখানে থাকে। এই নিচের দিকের যে অংশটা আমরা এই দিকের যে অংশটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এখানে তোমাদের বোঝানোর জন্য বলা হচ্ছে এটা হচ্ছে কলার। আর একদম নিচের দিকের যে অংশ সেখানে রয়েছে লেজ, এবং একদম নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ের মতো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে স্পর্শক তন্তু। তন্তু হচ্ছে সুতার মতো চিকন। তো আমরা এবার ব্রিডিংয়ে চলে যাচ্ছি। ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। যদি প্রথমটা বলি ভাইরাস, তাহলে ভাইরাস হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। আমরা কিন্তু ভাইরাসটাকে দ্বিতীয় রাজ্য অর্থাৎ প্রোক্যারিওটাতে পড়েছিলাম, এবং সেখানে বলা হচ্ছিল যে ভাইরাসটা দুঃখিত, এটা কিন্তু আমরা রাজ্য 1-এ দেখেছিলাম, যেখানে বলা হচ্ছিল যে এই ভাইরাসটাকে অণুবীক্ষণ যন্ত্র, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এটা দেখা যায় না, এটা দেখতে হলে আমাদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র নিতে হবে। তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এই ভাইরাসকে দেখা যায় না, এরা সরলতম জীব। তো ভাইরাসের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। আমরা জানি যে একটা কোষের মধ্যে এই বিষয়গুলো থাকে, কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি থাকে, কিন্তু এই ভাইরাসের মধ্যে এগুলো কিছুই থাকে না। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। যেহেতু এদের এই সব জিনিসগুলোই থাকে না, একটা কোষ সেটাই থাকে না, কাজে এদেরকে অকোষীয় বলা হয়ে থাকে। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড, যেটাকে আমরা বলি ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ নিয়ে গঠিত, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড নিয়ে গঠিত। তো এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে, অর্থাৎ এদের যে কোষ যেটুকুই আছে সেখানে আমিষ আবরণ থেকে যদি নিউক্লিক অ্যাসিডটা বের হয়ে যায় তাহলে কিন্তু এরা মৃত অবস্থায় এরা থাকে। তবে অন্য দেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিডকে একত্র করা হয় তখনই এরা জীবনের সকল লক্ষণ ফিরে পায়। অর্থাৎ অন্য একটা জীবদেহ, যেমন মানুষ বা অন্যান্য কোনো প্রাণীর দেহে যদি এদেরকে রাখা হয় তখন ওই প্রাণীর দেহ থেকে এরা কি করে, আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিডকে একত্র করে, ফলে তারা জীবনের লক্ষণ দেখায়। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখায় না। যেমন এখন বর্তমানে একটা ভাইরাস যদি আমরা বলি, সেটা খুবই প্রচলিত একটা ভাইরাস কোভিড-19। তো সেটা কিন্তু এই ভাইরাসটা কিন্তু মানবদেহে আসলেই সে তার লক্ষণগুলো বেশি প্রকাশ করে। তো এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। পরজীবী বলতে বোঝাচ্ছে এটা আরেকজনের দেহ ছাড়া কিন্তু নিজে ভালোভাবে নিজেকে বিকাশ বা এটাকে জীবিত অবস্থায় রাখতে পারে না। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। তো আমরা একটু আগে যে চিত্রটার পাশে দেখলাম সেখানে ছিল কি ব্যাকটেরিওফাজ একটা চিত্র। তো ভাইরাস গোলাকার। আচ্ছা, ভাইরাসটা তাহলে কেমন হতে পারে? এখন একটা প্রশ্ন হতে পারে। ভাইরাসটা বিভিন্ন ধরনের হতে পারে। ভাইরাস গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, ব্যঙ্গাচির মতো হতে পারে, আবার পাউরুটির ন্যায়, মানে পাউরুটি যেরকম হয় সেরকম হতে পারে। মানবদেহে এই ভাইরাস মানবদেহে কি কি অসুখ তাহলে সৃষ্টি করে? যেমন বসন্ত রয়েছে, হাম রয়েছে, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। মানে সর্দি কাশি জনিত যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা ভাইরাস থেকে আক্রান্ত হই। ধানের টুংরু এবং তামাকের মোজাইক রোগ কিন্তু খুবই দুইটা মারাত্মক রোগ, এবং এগুলো কিন্তু ভাইরাসের কারণেই হয়। এছাড়া বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ুবাহিত রোগ, যেগুলো ভাইরাসজনিত রোগ থেকেই হয়ে থাকে। এবার আসা যাক আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানি, অর্থাৎ প্রোক্যারিওটা রাজ্যের যে অংশ সেই সম্পর্কে আমরা জানি। ব্যাকটেরিয়ার কিছু ছবি এখানে দেওয়া আছে। আমরা চিত্র 1.2 দেখতে পাচ্ছি কক্কাস, তারপর দেখতে পাচ্ছি হচ্ছে ব্যাসিলাস এবং কমা
এবং আরেকটা রয়েছে স্পাইরিলাম। এই 4 ধরনের ব্যাকটেরিয়া কিন্তু আমাদের পরিবেশে উপস্থিত থাকে। তো ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে বিভিন্নভাবে জেনে এসেছি। এবার একটু বিস্তারিত জানা প্রয়োজন। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। তো আমরা এখান থেকে এই কথা থেকে কি বুঝতে পারছি যে ব্যাকটেরিয়া আদি মানে হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ, এরা সবুজ হয় না, এরা অন্য কোনো রং হয় এবং এককোষী হয়। এদের শরীরে একটা মাত্রই কোষ থাকে। তো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, আবার কমার মতো হতে পারে, পেঁচানোও হতে পারে। তো দেহের আকার আকৃতির ভিত্তিতে একে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন কক্কাস। আমরা প্রথম যে চিত্রটা চেইনের মতো দেখছি এটা হচ্ছে কক্কাস। তো কোনো ব্যাকটেরিয়া কোষের কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি হচ্ছে গোলাকার হয়, এরা কক্কাস ব্যাকটেরিয়া। যেগুলো গোলাকার এরা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে। আমরা উপরের চিত্রে দেখতে পাচ্ছি 1.2-এ যেগুলো দলবদ্ধভাবে আছে কিন্তু গোলাকার, তাই না? তো যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে আমরা কক্কাস বলে থাকি। কক্কাসের কারণে কিন্তু নিউমোনিয়া, বিশেষ করে শিশুদের এই রোগটা অনেক বেশি হয়। মানে ঠান্ডা সর্দি কাশিটা যখন অত্যাধিক মাত্রায় বসে যায় সেটা হচ্ছে নিউমোনিয়া। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে ব্যাসিলাস সম্পর্কে। ব্যাসিলাস এখানে বলা হচ্ছে যে এরা দেখতে লম্বা দণ্ডের মতো হয়, একটু লম্বাটে হয়। আর এই ব্যাসিলাসের কারণে আমাদের কিন্তু দুইটা খুব মারাত্মক রোগ, যেমন হচ্ছে রক্তামাশয় এবং ধনুষ্টঙ্কার বিশেষ করে শিশু এবং গর্ভবতী মায়েদের হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রক্তামাশয় তো 2 ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে রক্তামাশয়, সেটা এই ব্যাসিলাস এর কারণেই হয়ে থাকে, ব্যাকটেরিয়ার কারণেই হয়ে থাকে। আমরা চিত্র 1.4-এর দিকে যদি তাকাই, এই যে ছোট ছোট ব্যাঙ্গাচির মতো, এগুলোকে কমা বলা হচ্ছে। এরা বাঁকা দণ্ডের মতো একটা আকৃতি ধারণ করে। মানুষের কলেরা রোগের কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়া। আমরা যে কলেরা রোগে আক্রান্ত হই, আগে কিন্তু একসময় কলেরা রোগটা খুব মহামারী একটা রোগ ছিল। এটা ডায়রিয়ার মতোই কিন্তু আরও মারাত্মক আকার ধারণ করে। স্পাইরিলাম এটা এ ধরনের ব্যাকটেরিয়ার আকৃতিগুলো একটু পেঁচানো হয়। আমরা স্পাইরিলিয়াম যদি বলি যে 1.5-এ এই চিত্রটা দেওয়া আছে। এখন ব্যাকটেরিয়া তো আমরা নামটা শুনলে অনেকেই ভয় পেয়ে যায়, ব্যাকটেরিয়া খুবই মারাত্মক একটা বিষয়, এটা হলে আমাদের অসুখ হবে, আমরা রোগে আক্রান্ত হবে। কিন্তু এর বাইরেও কিন্তু এই ব্যাকটেরিয়ার কিছু উপকারিতা রয়েছে যেগুলো আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু উপকারিতাগুলো সম্পর্কে জানি, যে মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। একটা মানুষ বা অন্য কোনো প্রাণী যদি মারা যায়, সেখানে কিন্তু তার দেহটা যদি ওভাবেই থেকে যায় পচে গন্ধ বের হবে, এবং তাকে পচাতে কিন্তু সাহায্য করে হচ্ছে এই ব্যাকটেরিয়া। একমাত্র ব্যাকটেরিয়াই প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে থাকে। আমরা জানি যে কোনো উদ্ভিদ বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ। মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণ কম থাকে তাহলে সেখানে সেই উদ্ভিদটা ভালোভাবে জন্মাতে পারে না। এই ব্যাকটেরিয়া যদি সেখানে উপস্থিত থাকে তাহলে সে কি করে, এক ধরনের নাইট্রোজেন এখানে উৎপাদন করে, ফলে ওই উদ্ভিদটা অনেক সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। পাট থেকে আঁশ ছাড়াতে গেলে কিন্তু ব্যাকটেরিয়ার সাহায্য নেওয়া হয়। তোমরা অনেক সময় গ্রামে দেখবে যে পানিতে পাট কেটে জাগ দেওয়া হচ্ছে, পচানো হচ্ছে, সেখানে কিন্তু এই পচানোর কাজটা মূলত ব্যাকটেরিয়া করে থাকে। আবার আমার মতো যাদের দই খুব পছন্দ, তাদের কিন্তু দই বানাতে গেলে এই ব্যাকটেরিয়ার প্রয়োজন হবে। আমরা জানি যে দই বানাতে গেলে শুধু দুধ হলেই চলে না, চিনি লাগে, সেগুলো ভালো করে জাল দিতে হয়, এবং আমরা গ্রামীণ ভাষায় যেটাকে বলি যে দইয়ের বিছন লাগবে, মানে পূর্বে দই তৈরি করা হয়েছে এইরকম কিছু উপাদান সেখানে মিক্সড করতে হবে, নয়ছাড়া কিন্তু সেটা দই হয় না। এবং সেটা কিন্তু ওই যে ব্যাকটেরিয়াগুলো আমরা ওখানে দিলাম, সেই ব্যাকটেরিয়াগুলো ওই দইটাকে জমাচ্ছে, দই হচ্ছে, দুধটাকে জমাচ্ছে এবং দই হচ্ছে। আবার বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। তো ব্যাকটেরিয়া বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তো ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে এক জাতের গরু থেকে আরেক জাতের গরুর যদি বীজের সংমিশ্রণ করা যায় তাহলে কিন্তু সেখানে
একটা ভালো উন্নত জাতের আমরা বাছুর পেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এরকম কিছুটা আর কি। আবার এবার আসো আমরা পার্ট 5 এবং 6 সম্পর্কে একটু সংক্ষেপে জানবো। এখানে ছত্রাক, শৈবাল এবং অ্যামিবা। আসলে সংক্ষেপে চাইলেও বলা সম্ভব না, পুরোটা আলোচনার একটা বিষয় এখানে থাকে যে ছত্রাক সমাঙ্গদেহী, ক্লোরোফিলবিহীন, অর্থাৎ এরা সবুজ হবে না, অসবুজ উদ্ভিদ। তো ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তার মানে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তাই এরা পরজীবী অথবা মৃতভোজী, পরভোজী অথবা মৃতভোজী, মানে নিজেদের খাদ্য যেহেতু এরা নিজেরা তৈরি করতে পারে না, ফলে এদের অপরের উপর খাদ্যের জন্য নির্ভর করতে হয়। তো পরভোজী ছত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি বা চামড়া এগুলোতে জন্মায়, এখান থেকে এরা খাবার পায়, ফলে এখান থেকে এরা জন্মায়। তো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু রয়েছে। পেনিসিলিন সহ বহু মূল্যবান ঔষধ এই ছত্রাক থেকে পাওয়া যায়। পাউরুটিতে ইস্ট নামক এক ধরনের ছত্রাক ব্যবহার করা হয়, যার কারণে এতটা সফটি খেতে হয়। তো ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবে ওটাকে খাওয়া যায়। আবার অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত। আমরা জানি যে মাশরুম কিন্তু যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তাদের জন্য খুবই উপকারী। তো বর্তমানে আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ হয়ে থাকে। তো আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। তো ছত্রাক সংরক্ষণ, ছত্রাক সংক্রমণ প্রতিরোধকরণ। তো ছত্রাক কিন্তু অনেক সময় ভালো দিক থাকলেও এর কিছু খারাপ দিক রয়েছে। ছত্রাক জনিত রোগ খুবই ছোঁয়াচে হয়, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্যজন এটার থেকে আক্রান্ত হতে পারে। আমরা সেই সম্পর্কে একটু জেনে নেই। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, টুপি, স্যান্ডেল, চিরুনি এগুলো ব্যবহার করা যাবে না। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসতে হবে। আর ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলা। আমরা জানি যে অনেক সময় একটা যখন আমরা ফসল উৎপাদন করি সেখানে কিন্তু এই ছত্রাক ফসলকে আক্রমণ করে। তো যে গাছগুলোকে ছত্রাক আক্রমণ করলো, আমরা যদি সেই গাছগুলো সেখানে রেখে দিই, আরও গাছ সেখানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শৈবাল রয়েছে, তো সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত, এটা হচ্ছে ক্লোরোফিল যুক্ত একটা স্বভোজী উদ্ভিদ, কারণ এখানে ক্লোরোফিল রয়েছে। এরা মাটি, পানি ও অন্যান্য গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি রঙেরও শৈবাল আমরা দেখতে পাই। স্পাইরোগাইরা নামক শৈবাল রয়েছে, এটা কিন্তু বেশিরভাগই জলাশয়ে জন্মে থাকে। শৈবালটা আমরা অনেক সময় দেখি টিউবওয়েলের পাড়ে গ্রামে, উপরের দিকে ওই টিউবওয়েলের পানি যেখান দিয়ে চলে যায় সেখানে কিন্তু অল্প অল্প একটু সবুজ সবুজ ভাব একটা শ্যাওলার মতো পড়ে, এটাই কিন্তু শৈবাল। তো শৈবালের বিভিন্ন উপকারিতা রয়েছে। আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহার করা হয়ে থাকে। আর সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটা ভালো উৎস, এগুলো কিন্তু সোপ আকারে খাওয়া হয়ে থাকে। আর মৎস্য চাষে শৈবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এই শৈবাল যে পুকুরে জন্মায় সেখানে খাবার মাছকে কম দিলেও চলে। এর আবার অপকারিতাও রয়েছে। মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন এক ধরনের শৈবাল চা পাতার রেড ব্লাস্ট রোগ সৃষ্টি করে। চা পাতার ক্ষেত্রে এটা খুবই ক্ষতিকর। আবার জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ উদ্ভিদ এবং প্রাণী অক্সিজেনের অভাবে কিন্তু মারা যেতে পারে। অ্যামিবা সম্পর্কে একটু বলা প্রয়োজন। অ্যামিবার একটা চিত্র দেওয়া আছে এখানে পাশে, আমরা যদি একটু চিত্রটা খেয়াল করি 1.6, তো এই চিত্রটার মধ্যে প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এদের শরীরে একটা মাত্র কোষ থাকে। এদের দেহ ক্ষুদ্রাকার, মানে অত্যন্ত খুবই ছোট হয়। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে একদমই দেখা যায় না। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। এদের দেহ থেকে আঙ্গুলের মতো এক ধরনের অভিক্ষেপকে ক্ষণপথ বলা হয়। যে আমরা যে দেখছি চিত্রটার দিকে যদি একটু ভালো করে আমরা খেয়াল করি, দেখা যাচ্ছে উপরের দিকে খাদ্য গহ্বরের নিচে কিন্তু ক্ষণপথ এই অংশটা দেওয়া, মানে বাইরের দিকের যে বাড়তি অংশগুলো বিভিন্ন জায়গায় রয়েছে এগুলি হচ্ছে ক্ষণপথ। তো এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ এবং চলাচল করতে পারে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর এবং সংকোচন গহ্বর থাকে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। একে
প্লাজমা লেমা বলা হয়, যে স্বচ্ছ পর্দাটা এদের বাইরের দিকে থাকে তাকে বলা হয় প্লাজমা লেমা। তো অ্যামিবা পানিতে, স্যাঁতস্যাঁতে মাটিতে, পুকুরের তলার পচা যে জৈব অংশ সে আবর্জনার মধ্যে এগুলো জন্মে থাকে অ্যামিবাটা। তো এই অ্যামিবার কারণে কিন্তু আমাদের শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। তো আমরা এখন পার্ট 7 অ্যান্টামিবা সম্পর্কে জেনে অধ্যায়টি ইতি টানবো বলে আশা করছি। তো আমরা আগেই বলেছিলাম যে এই আমাশয় রোগ কিন্তু অ্যামিবার থেকে সৃষ্টি হয়। তো আমাশয় রোগ সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যামিবিক ও ব্যাসিলারি। তো ব্যাসিলারি আমাশয়ের কারণ এক ধরনের ব্যাসিলাস ব্যাকটেরিয়া, আর অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর আক্রমণে এই অ্যামিবিক আমাশয় হয়ে থাকে। তাহলে এখন অ্যান্টামিবাটা কি? অ্যান্টামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব। হ্যাঁ, প্রোটিস্টা রাজ্যের একটা এককোষী জীব, খালি চোখে এদেরকে দেখা যায় না। এদের দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, কারণ এরাও সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করে থাকে। এজন্য এদের কোনো নির্দিষ্ট আকার হয় না। এদের দেহ স্বচ্ছ জেলিন নাই, তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এরা শক্ত একটা আবরণ তৈরি করতে পারে, যাকে সিস্ট বলা হয়। অনেক সময় প্রশ্নটা আসে, সিস্ট কাকে বলে? তো সিস্ট কাকে বলে সেটা কিন্তু আমরা এখন জানলাম। তো পাঠ 8 এবং 9 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা রয়েছে। আমরা কিন্তু অলরেডি সেই বিষয়গুলো পুরোপুরিভাবে আলোচনা করেছি, যে আমরা সর্দি কাশি, হাম, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, তারপর হচ্ছে আমাশয় ইত্যাদি বায়ু এবং পানিবাহিত যে রোগগুলো আছে এগুলো কিন্তু আমরা অণুজীবের মাধ্যমেই আক্রান্ত হয়ে থাকি। তো আমরা এইসব অণুজীব থেকে নিজেদেরকে রক্ষা করব। তবে এদের কিছু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, উপকারিতাও রয়েছে। যেমন আমাদের ওষুধ তৈরি করে এরা, আমাদের আমরা যে খাদ্য তৈরি করি যেমন দই, তারপর হচ্ছে আইসক্রিম, রয়েছে আমাদের জীবন রক্ষাকারী পেনিসিলিন ওষুধ সহ অন্যান্য ওষুধ, সেগুলো কিন্তু আমরা এই অণু থেকেই পেয়ে থাকি। তো এক কথা যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি সেদিক থেকে কিন্তু আমরা খুবই অণুজীব থেকে লাভবান হব, এবং এর যদি একটা আধিক্য হয়ে যায়, আমরা যদি অসতর্কভাবে এটা ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু এর ক্ষতিকর দিকগুলোর সাথে আমরা পরিচিত হতে বাধ্য হব।